নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সৌভিক। ওয়েলকাম টু শিক্ষা সঙ্গী। এই ক্লাসে তোমাদের পরিবেশ বিজ্ঞানের 2.3 নম্বর অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া থেকে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক সম্বন্ধে জানবো। দেখো, তোমরা জেনেছো যে রাসায়নিক বিক্রিয়া যারা ঘটায় তাদেরকে বলা হয় বিক্রিয়ক। বুঝতে পারলে না? দেখো, যেমন মনে করো তোমরা ছোটবেলা থেকে পড়েছো যে H+Cl, তাই তো? মিলে তৈরি হয় HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার তোমরা পড়েছো Na+Cl কি তৈরি করে? NaCl। তার মানে কি এই যে দুটো হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করলো? HCl। আবার এখানে যে এই যে নাইট্রোজেন না, সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করলো? NaCl। তাহলে এইখানে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করলো তাদের কি বলা হলো? বিক্রিয়ক। কি বলা হয়? বিক্রিয়ক। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটতে গেলে বিক্রিয়ক দুটোর পরস্পরের সংস্পর্শে থাকা খুব জরুরি, তাই না? তবে একটা জিনিস খেয়াল করে দেখো, শুধু মিশতে দিলেই কি তারা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারবে? চলো কতগুলো উদাহরণ নিয়ে যাক। যেমন চলে আসি, যেমন সর্বপ্রথমে আসি কয়লা বা মনে করো কাগজ। কয়লা অথবা কাগজ বা যেগুলো আমরা আগুন দিয়ে জ্বালাতে পারি, তাই না? এই যে কয়লা বা কাগজ এদিকে জ্বলার জন্য মানে এতে দহন হওয়ার জন্য কিসের প্রয়োজন বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, অক্সিজেনের। ইয়েস, ইউ আর রাইট। কি বললো? কয়লা আর কাগজ এগুলো পোড়াতে গেলে কিসের দরকার হয়? অক্সিজেনের। এখন একটা জিনিস ভেবে দেখা যাচ্ছে যে অক্সিজেন বাতাসে তো আছে, তো পরিবেশ সব জায়গায় অক্সিজেন আছে। আমি যদি হাতের উপরে এক টুকরো কয়লা রাখি বা এই যে এক টুকরো যদি কাগজ রাখি, এই যে কাগজ, তাহলে এটা কি আগুন ধরে যাচ্ছে? এজন্য যাচ্ছে না, তাই না? তাহলে কেন যাচ্ছে না একটু ভাবো, একটু ভেবে দেখো। আবার দেখো, মনে করো একটা গাছকে, টবের মধ্যে আমি চারা গাছ লাগিয়েছি, গাছকে আমি পরিমিত জল দিলাম, গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিল, গাছ মাটির সাহায্যে নিজের প্রয়োজনীয় খনিজ পদার্থ তুললো। তবে সেই গাছটাকে যদি আমি একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে দিই, তাহলে এই গাছটা কি খাদ্য তৈরি করতে পারবে? ভেবে দেখো তো। হ্যাঁ, কিছু ভাবছো, আমি উত্তরগুলো এই কোশ্চেনগুলোর উত্তর কিছুক্ষণ পরে দেবো, চিন্তা করবো। আবার মনে করো ছোট্টবেলায় যেমন আমরা খুব ছোট ছিলাম, বা তুমিও ছোট ছিলে, আমিও ছোট ছিলাম, সবার ছোটবেলা দুর্গাপূজার সময় মনে আছে যে আমরা পুলিশ খেলতাম, মাথায় একটা টুপি পরে, হাফ প্যান্ট পরে, লাল রঙের জামা পরে, এই বন্ধু 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 পূজা মণ্ডপের চারিপাশে ঘুরে বেড়াতাম, মনে আছে? দেখো, সেই সময় আমরা বন্দুক দিয়ে ক্যাপ ফাটাতাম, তাই না? তাহলে দেখো, ক্যাপ ফাটার জন্য দেখো কি কি দরকার? ক্যাপ ফাটছে মানে হিসাব মতো জ্বলছে, আগুন লাগছে। তাহলে আগুন লাগার জন্য কি দরকার? অক্সিজেনের দরকার হয়, বারুদের দরকার হয়। তাহলে এই ক্যাপের মধ্যে বারুদ আছে আর পরিবেশে অক্সিজেন আছে, তাহলে কি তারা ফেটে যাচ্ছে পটপট করে এমনি এমনি? তাই না? আঘাত না করলে তো ফাটে না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি? তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই যে এতগুলো রাসায়নিক বিক্রিয়ার কথাগুলো বললাম, এদের বিক্রিয়াটা শুরু করতে গেলে প্রথম ক্ষেত্রে আমাকে কি করতে হয়? অর্থাৎ কয়লা আর কাগজের ক্ষেত্রে বাইরে থেকে আগুন দিতে হয় বা তাপ প্রয়োগ করতে হয়। 2 নম্বর, গাছটাকে একটা আলোর মধ্যে রাখতে হয়, অর্থাৎ আলোর প্রয়োজন হয় রাসায়নিক বিক্রিয়া করতে গেলে। 3 নাম্বার, ক্যাপ ফাটাতে গেলে কি করতে হয়? এই যে বারুদের থলি, যে ক্যাপগুলো ছোট ছোট উঁচু উঁচু হয়ে থাকে না ক্যাপে, সেটা কি বলে? বারুদের থলি। তো বারুদের থলিগুলো ফাটাতে তার উপরে প্রচন্ড জোরে আঘাত করতে হয়, মানে চাপ দিতে হয়। আবার এমন কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে বিক্রিয়াটা ঘটতে গেলে আমাদের দরকার হয় প্রয়োজনীয় দ্রাবকের, মানে যার মধ্যে তারা দ্রবীভূত হতে পারে। তবে এই কটা জিনিস এই ক্লাসে আলোচনা করা হবে যে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকগুলো কি কি। তোমাদের একটুখানি এই টপিকটা বাদে একটু কথা বলি। এই ক্লাসের আগে আমাদের এই চ্যানেলে তাপ, অর্থাৎ তোমাদের দ্বিতীয় পরীক্ষা সিলেবাসের তাপ এবং প্রাকৃতিক গঠনমতার বিশ্লেষণের অনেকগুলি ক্লাস করানো হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে গেলে তোমরা ডেসক্রিপশনে যাও এবং সেখান থেকে ক্লাস 8 সায়েন্স নামক একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও সিরিজ ওয়াইজ তোমরা দেখতে পাবো। ক্লিয়ার? ওকে, এবার চলে আসি আবার এই ক্লাসে। প্রথমে আমরা জানি তাপ নিয়ে। দেখো, উপযুক্ত উষ্ণতা না থাকার কারণে অনেক রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে না। যে কোনো জ্বালানি, মানে যেগুলো জ্বলে, আমরা আগুন জ্বালাই, যেগুলো যেমন কাগজ, কাঠ কয়লা, কাঠ,
এগুলোর কথাই বলা যাচ্ছে। পড়াতে হলে যথেষ্ট পরিমাণ অক্সিজেন থাকা দরকার, তবে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া তখনই শুরু হবে যখন সেখানে উষ্ণতা বাড়ানো হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ যদি নিয়ে নিই, যেমন একটু আগে দেখাচ্ছিলাম, দেখো এই যে এটা কি নর্মাল কাগজ। দেখো কাগজ প্রকৃতিতে আছে আর পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে, তাহলে এই অক্সিজেনের দরুন কি এই কাগজগুলো জ্বলছে? আগুন লাগছে কাগজে? লাগছে না। এই কাগজগুলোকে জ্বালানোর জন্য কি প্রয়োজন? আগুনের। দেখো আগুন ধরাবো, কাগজ জ্বলে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো? আগুন ধরালে কি হচ্ছে? কাগজটা জ্বলে যাচ্ছে। আচ্ছা এটাকে নিভিয়ে দিয়ে নিভে গেছে। হ্যাঁ, আগুন জ্বলে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে জ্বালানি কে জ্বালাতে হলে অক্সিজেনের প্রয়োজন, কিন্তু জ্বালানিতে আগুন যে ধরবে তার জন্য প্রয়োজন তার উষ্ণতা বৃদ্ধি করা। তেমন একটা ছোট্ট রাসায়নিক বিক্রিয়া আমরা জানবো। ধরে নাও এটা একটা টেস্ট টিউব। খুব ভালো ছবি আঁকতে পারি, ঠিক আছে? হেভি সুন্দর ছবি। এটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ নিয়েছি কপার নাইট্রেট। কি নিয়েছি? রিপিট করবো, আমি যখন বলবো কি নিয়েছি, মানে যেটা যখন তোমাকে জিজ্ঞাসা করার মতো কথা বলছি তখন তুমি কিন্তু রিপিট করো। ভিডিও দেখছো ওকে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু রিপিট করতে হবে যাতে ভিডিও ক্লাস করতে করতে অর্ধেক পরে এখানে মুখস্থ হয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমি একটা টেস্ট টিউবের মধ্যে নিচ্ছি কপার নাইট্রেট। এটাকে কিউপ্রিক নাইট্রেট বলা হয়। কি বলা হয়? কিউপ্রিক নাইট্রেট। কি বলা হয়? কিউপ্রিক নাইট্রেট। এটা রং হয় নীল। বুঝছেন? আরেকটা পাত্রেও মানে টেস্ট টিউবেও নিয়েছি কিউপ্রিক নাইট্রেট, একই পরিমাণে নিয়েছি। এর রং কি? নীল। এবার এই কিউপ্রিক নাইট্রেট টেস্ট টিউব আছে, টেস্ট টিউব আছে। এই টেস্ট টিউবটা প্রকৃতির যেমন উষ্ণতা তেমনই আছে, তো যেমন ছিল তেমনই, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে টেস্ট টিউবটা ছিল, এই টেস্ট টিউবটার তলায় আমি একটা মোমবাতি ধরলাম, মানে তাপ দিলাম। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে এর মধ্যে থেকে কেমন বাদামি বাদামি রঙের গ্যাস বেরোচ্ছে। কি বেরোচ্ছে? বাদামি কালারের গ্যাস, বাদামি রঙের গ্যাস বেরোচ্ছে। বুঝতে পারলাম? আর এই যে ভেতরে যেটা নীল কালারের ছিল সেটা কিসে পরিণত হলো? নীলটা হয়ে গেল কালো। নীলটা হয়ে গেল কালো, অর্থাৎ নীল রঙের যে কিউপ্রিক নাইট্রেট ছিল সেটা সম্পূর্ণ কি হয়ে গেল? কালো গুঁড়োয় পরিণত হলো। বুঝতে পারলাম? তাহলে একটুখানি কথা এখান থেকে কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে ঘরের উষ্ণতায় কিউপ্রিক নাইট্রেট, মানে যেটা ক্রিস্টাল হয় চিনির দানার মতো, নুনের দানার মতো, কিউপ্রিক নাইট্রেট সেটা কিছু হয় না, কোনো পরিবর্তন নেই। কিন্তু তার থেকে যে উষ্ণতা বাড়িয়ে দেওয়া হলো তখন কিউপ্রিক নাইট্রেট যার সঙ্গে যে 2CuNO3 থেকে 2CuO, দুই অণু কপার মনোক্সাইড প্লাস 4 অণু NO2। NO2 মানে হচ্ছে, আচ্ছা NO2 তোমরা পড়েছো, কি বলা হয়? নাইট্রোজেন ডাই অক্সাইড। ঠিক আছে? NO2 CO2 কার্বন ডাই অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড। বুঝতে পারলাম? আচ্ছা প্লাস O2 অক্সিজেন তৈরি হয়। তাহলে এই যে NO2 এর কালারই হচ্ছে কি? বাদামি রঙের। NO2 কি হয়? বাদামি রঙের হয়। তাহলে বুঝতে পারলাম? তাহলে কিউপ্রিক নাইট্রেটের সঙ্গে এইটা, কিউপ্রিক নাইট্রেটকে গরম করা হলে সেটা থেকে বাদামি বর্ণের গ্যাস বের হয় যার নাম কি? নাইট্রোজেন ডাই অক্সাইড, এবং এবং অক্সিজেন উৎপন্ন হয়। আচ্ছা এগুলো গ্যাস যেহেতু এগুলো একটু উপর দিকে আরো দিয়ে দিই, এগুলো আপনার উপর দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে? আর তলায় পড়ে থাকবে কি? তলায় পড়ে থাকবে যে কালো রঙের গুঁড়ো পড়ে থাকবে। বুঝতে পারলাম? তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? বিক্রিয়া শুরু করতে অনেক ক্ষেত্রে আমাদের তাপের প্রয়োজন পড়ছে। উষ্ণতা বাড়ালে রাসায়নিক যে পদার্থগুলো আছে তাদের মধ্যে যে অণুগুলো আছে তার গতিশক্তি বাড়ে, এবং গতিশক্তি বাড়লে কি হবে? একটা অণু অন্য অণুর কাছে তাড়াতাড়ি চলে যেতে পারে, ফলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। যেমন মানে রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি হয়। যেমন মনে করো একটা খেলা চলছে, ডান দিকে 10 জন মানুষ আছে, বাঁ দিকে 10 জন মানুষ আছে। এবার ডান দিকে 10 জন মানুষের কাছে নীল টুপি আছে আর বাঁ দিকে 10 জনের কাছে লাল টুপি আছে। ঠিক আছে? তাহলে এখন রাসায়নিক বিক্রিয়া বা ওদের মধ্যে কাজটা করতে গেলে কি নীল টুপিগুলো লালের কাছে যেতে হবে, লাল টুপিগুলো নীলের কাছে আসতে হবে। তাহলে এখন ওরা নরমালি একজন একজন করে আসছিল, একজন একজন করে যাচ্ছিল, দেন নীল টুপি লাল টুপি হচ্ছিল। এখন কি করা হলো? এই দুই জনের পেছনেই কুকুর দাঁড় করানো হলো। কুকুর ঘাউ যে ঘাউ করেছিল কি হবে?
নীলের দলের ছেলেগুলো দৌড়ে দিক চলে আসবে। আর একইভাবে লালের পেছনে, লাল যে টিমটা ছিল সেখানে তার পেছনে যে কুকুর দাঁড় করানো চিল্লাবে, তখন কি হবে, লালের 10 জন আবার দিক চলে আসবে, ফলে কি তাড়াতাড়ি বিক্রিয়াটা হবে। তাহলে এখানে কুকুর মানে কি, আমি তাপকে বলছি, মানে তাপকে অসম্মান করছি না, জাস্ট বলছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাপ দিলে কি হয়, তাপ দিলে রাসায়নিক পদার্থের অণুগুলোর গতি বৃদ্ধি পায়, ফলে রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে। ক্লিয়ার? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আলোর প্রভাব। প্রথমেই একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা টবের মধ্যে একটা চারা গাছ লাগানো আছে বা একটা গাছই লাগানো আছে। সেই গাছ মানে কোনো লঙ্কা গাছ, কাঁচা লঙ্কা গাছ, ওকে? তাহলে এখন আমি টবে জল দিয়েছি, তাহলে গাছ জল পাচ্ছে, জলের মাধ্যমে খনিজ পদার্থগুলোও পাচ্ছে, পরিবেশের বিভিন্ন গ্যাসে মানে পরিবেশের বায়ুমণ্ডলের যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড পাচ্ছে, সবই পাচ্ছে। এবার ওই গাছটাকে আমি একটা যদি অন্ধকার ঘরে রাখি, তাহলে সে কি নিজের খাবার তৈরি করতে পারবে? উত্তর হচ্ছে না, পারবে না। কারণ কি, তাদের পাতার মধ্যে সূর্যের আলো পড়ার ফলে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে সেই গাছটা খাবার তৈরি করতে পারে। তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হচ্ছে এইটা, 6CO2 মানে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 6H2O মানে 6 অণু জল থেকে তৈরি হয় C6H12O6, C6H12O6 মানে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে জল, আর এটা হচ্ছে গ্লুকোজ। কি এটা? গ্লুকোজ। তোমরা যে গ্লুকন ডি খাও না, গ্লুকন ডি সেরকম একটা জিনিস, ঠিক আছে? চিনি আর কি, যেমন চিনি বললেও চলবে, গ্লুকোজ তৈরি। তার মানে যদি আলো না থাকে এই প্রসেসটা তৈরি মানে এই প্রসেসটা হবে না। এই জন্য এখানে অ্যারোর উপরে কি দিতে হবে? আলো। অ্যারোর উপরে লিখতে হবে কি? আলো। ক্লিয়ার? তাহলে একটা গাছ আলো ছাড়া নিজের খাদ্য তৈরি করতে পারে না। আচ্ছা, আলোর রাসায়নিক বিক্রিয়ার ঘটনা তোমরা আরো দেখতে পাবা তোমাদের বাবা মায়ের অথবা দাদু দিদার আমলে। দেখবে সেই সময় ফিল্ম ক্যামেরা হতো, মানে আজকের মতো ডিজিটাল ক্যামেরা ছিল না, তখন ছিল ফিল্ম ক্যামেরা। সেখানকার দেখো, আমি দেখি একটা ছবি এঁকে দিচ্ছি, দেখো একটা ফটো এরকম হতো, মাঝখানে এরকম মেন ফটো মানে ফটোর ফিল্ম, তার সাইড দিয়ে বুঝতে পারবা এখানে কি চৌকো 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 কাটা কাটা খুব থাকতো। দেখবা সিনেমা চালু হলে মানে কোনো সিনেমা তার তখন যে ইন্ট্রোতে এরকম একটা জিনিসের এক গাদা ফিল্ম থাকে, বুঝতে পারছি? এগুলো ফুটো 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 ফুটো, এর মাঝখানে ফটো মানে ফটোগ্রাফ, ঠিক আছে? ফটোগ্রাফটা কেমন করে থাকতো, আর কোনো মানুষের ছবি তা কালো কালারের এমন করে দেখা যেত, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফটো ফিল্ম। জিজ্ঞাসা করবো, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে মাকে অথবা দাদুকে জিজ্ঞাসা করবো যে দাদু এই জিনিসটা চেনো, মা এই জিনিসটা চেনো, যে আগে নাকি এমন করে ছবি তোলা হতো স্যার বলছেন, ঠিক আছে? এমন করে জিজ্ঞাসা করবো, দেখো বলবে। তাহলে এই যে ফটো ফিল্মটা ছিল, ফটোর যে ফিল্ম, সেই ফিল্মে যদি আলো পড়ে তাহলে কি হয়, যে ফিল্মটা পুরো ফেড হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। এই জন্য এই ফিল্মটাকে সবসময় কালো কাগজ দিয়ে বা যে কোনো একটা খবরের কাগজ দিয়ে মুড়িয়ে রাখা হতো। বাড়িতে আমি শিওর প্রত্যেকের বাড়িতে থাকবে, যদি বাবা মা বা ঠাকুমা দিদা ঠাকুমা দাদু অনেক আগে মানে আজ থেকে প্রায় 20 বছরই ধরো, বুঝতে পেরেছো, আগে ছবি তুলে থাকতে, তখন এই ক্যামেরায় ছবি তোলা হতো, বুঝতে পারলাম? আমাদের যে মানে পাড়ার যে স্টুডিও গুলো আছে বা বাজারের যে স্টুডিও গুলো আছে না, এখন কি করে ডিজিটাল ছবি হয়, সব কালারফুল। তখন কিন্তু কালারফুল হতো না, হয় সাদা কালো হতো অথবা এরকম ছবি তোলা হতো। দেখো আগেকার টিভি গুলোতে সাদা কালো, আগে বলতে আজ থেকে 15 বছর আগের কথা বলছি, আমাদের বাড়িতে একটা ছোট্ট টিভি ছিল, সাদা কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার হতো। মানে এখনকার ফোনের তো ফিচারও আছে, যে ফোনের মধ্যে কন্ট্রাস্টের একটা অপশনে গেলে আই থাকে না, আই প্রোটেক্টর, ওখানে গিয়ে একটা অপশন যে ব্ল্যাক এন্ড হোয়াইট করে যে পুরো স্ক্রিনটাকে, তাহলে ওই ব্ল্যাক এন্ড হোয়াইট করে কোনো একটা ভিডিও চালিয়ে, এই ভিডিওটা চালিয়ে দেখো, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট করে কেমন লাগছে তেমনই ছবি আসতো সেই টিভিগুলোতে। সেই আমলের কথা বলছি, আজকে 15 বছরের কথা, 15 বছর আগের কথা। সেখানে কি হতো, ফটো ফিল্মে ছবি তোলা হতো, বুঝতে পারলাম? সেখানে তুমি আজকের মধ্যে একদম পরিষ্কার ছবি বুঝতে পারবে না, সেই ফিল্মে ছবিটা এই আলো সামনে ধরলে বুঝে যেত না এই মানুষের ছবি, বুঝতে পারছো? তো ওই ফিল্মের কথা বলছি। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে কি আলোর প্রভাবে এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তাই না? ওই জন্যই এটা কি হচ্ছে, আলো বলে সাদা সাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আলোর মাধ্যমেও কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে, অর্থাৎ আলো এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া শুরু হওয়ার প্রয়োজনীয় শক্তি যোগায়, বুঝতে পারলাম? এবার আসবো আমরা চাপে।
তাহলে ছোটবেলায় আমরা দুর্গাপুজোর সময় কি করেছি, আমার ভাষায় টুপি পরে, হাফ প্যান্ট পরে, লাল জামা লাল গেঞ্জি পরে বন্ধুর পেছনে দৌড়েছি বন্দুক নিয়ে, আমি পুলিশ এখন গুলি করে মারবো, তাই না? সেখানে থেকে আমরা একটা চাপের মাধ্যমে যে রাসায়নিক বিক্রিয়া হয় তার একটা বাস্তব ঘটনা আমরা করেছি, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, খেলনা বন্দুকের যে ক্যাপগুলো হয় সেই ক্যাপগুলোর মধ্যে বারুদ থাকে আর পরিবেশে থাকে অক্সিজেন। এখন নরমালি সাধারণ অবস্থায় তারা রাসায়নিক বিক্রিয়া ঘটে না, কিন্তু যে এই যে ক্যাপ, একটা ক্যাপের ছবি আঁকছি, এর ক্যাপের ফিতে ছিল এরকম গোল 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 হতো বারুদের গুলো, তাই না? এর উপরে পটাশ করে বাড়ি মারতে হতো, মানে ওই ঘোড়াটা আর কি, বন্দুকের যে ঘোড়া, ঠাস করে এর মধ্যে বাড়ি লাগতো, আর কি হতো, এটা পটাশ করে ফেটে যেত, টুক করে একটা আওয়াজ হতো, পট করে, খুব মজা পেতাম আমরা, একটা আগুনও জ্বলে উঠতো, ধোঁয়া বেরোতো, তাই না? তারপরে আমরা এটাকে মারতাম, প্রথমে ফাটাতাম ফুট করে, ফাটানোর পর যে ধোঁয়া বেরোতো, তাই না? মনে হচ্ছে কিনা বলো, তাই তো? তাহলে এই যে এক্ষেত্রে কি হলো, তাহলে বারুদের দলার উপর যে চাপ প্রয়োগ করলাম, সেই চাপ প্রয়োগের ফলে কি হলো, রাসায়নিক বিক্রিয়াটা শুরু হলো বা রাসায়নিক বিক্রিয়াটা ঘটলো। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে চাপ প্রয়োগেও কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়া শুরুর জন্য আমাদের চাপ প্রয়োজনীয় শক্তি যোগাচ্ছে, বুঝতে পারলাম? এইবার আসবো দ্রাবকে। দ্রাবক মানে হচ্ছে কোনো জিনিসের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা দ্রাবক কাকে বলে, যেমন মনে করি চিনির শরবত বানাবো, তাহলে চিনি জলের মধ্যে মিশিয়ে দিলাম, তাহলে চিনিগুলো জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেল, এখানে দ্রাবকটাকে, এখানে তাহলে দ্রাবকটা হচ্ছে জল, দ্রাবকটাকে জল, ইয়েস। তেমনই দ্রাবকও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। বুঝতে পারলাম না, বুঝাচ্ছি, শোনো। ব্যাপারটা হচ্ছে আমরা অ্যাসিডের কথা অনেক শুনেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তাই না? নাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আপেলে থাকে, অক্সালিক অ্যাসিড টমেটোতে থাকে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে। তো সেটাই বলছি, টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মানে চিনির মতো করে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে চিনি কেমন হয়, শুকনো না ভেজা? শুকনো হয়, ঠিক আছে? তেমন টার্টারিক অ্যাসিড যদি চিনির মতো হয় তাহলে কি শুকনো হবে। তাহলে আমি একটা কাজ করি, কাজটা হচ্ছে এইটা, দুটো টেস্ট টিউব নেবো, সেই আগের প্রথম বিক্রিয়াটার মতো, এই একটা টেস্ট টিউব, এই একটা টেস্ট টিউব, হয়েছে? তাহলে এই টেস্ট টিউবের মধ্যে দুটো জিনিস নেবো। ফার্স্ট নেবো হচ্ছে খাবার সোডা। ফার্স্ট কি নেবো, শুকনো খাবার সোডা, জলের মেশানো না, শুকনো খাবার সোডা। আর তার উপরে নেবো হচ্ছে টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল, মানে টার্টারিক অ্যাসিডের দানা, বুঝতে পারলাম? একইভাবে আরেকটা টেস্ট টিউবেও কি নেবো, শুকনো খাবার সোডা, আর তার উপরে নেবো কি টার্টারিক অ্যাসিড ক্রিস্টাল। ক্লিয়ার? এখন নিলাম, নেওয়ার পরে বায়ুতে দেখছি না 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 ভাই কোনো বিক্রিয়া ঘটায় না, তো কিছু বিক্রিয়াই ঘটছে না, কিছুই হচ্ছে না, মানে যেমন আছে মনে হচ্ছে ওই সেই লোহার গুঁড়োর উপরে বালি ফেলে দিলে যেমন হয় বা মাটি যেমন হয়, কিছুই হচ্ছে না, কিছুই নেই, কোনো মানে রেসপন্স নেই, এই হচ্ছে ঘটনা। তাহলে এখন আমরা কি করলাম, একটার মধ্যে এটা নরমাল শুকনো আছে, শুকনো, এটা লিখে রাখি, শুকনো, আর এটার মধ্যে আমি একটুখানি জল মেশালাম, কি মেশালাম, বলো বলো বলো, জল, ইয়েস। তাহলে জল মেশালাম, আমরা এত জল মিশিয়ে দিলাম। এবার জল মেশালে হবে কি বলো তো, দেখো চিনি যখন আমি জলের মধ্যে দিই বা জলের মধ্যে চিনি দিই, তখন চিনি ধীরে ধীরে জলের মধ্যে গুলে যায় না? জলের মধ্যে যদি আমি নুন দিই, নুন কি হয়, জলের মধ্যে গুলে যায়। ক্লিয়ার? তাহলে এখানেও সেই ঘটনা ঘটবে, টার্টারিক অ্যাসিড এবং খাবার সোডা যেটা শুকনো ছিল সেগুলো প্রত্যেকটাই কি জলের মধ্যে এবার গুলে যাবে, অর্থাৎ দ্রবীভূত হয়ে যাবে। এখন যেই দ্রবীভূত হয়ে যাবে সে একটা ঘটনা ঘটবে, ঘটনাটা কি, বুদবুদ বেরোবে, কি দিয়ে বেরোবে, মিশ্রণটা থেকে বুদবুদ বেরোবে। এবং এই বুদবুদের মধ্যে কি থাকবে, কি থাকবে বলো তো, করেছিলাম আগে যখন খাবার সোডার মধ্যে HCl দিয়েছিলাম তখন সেই বিক্রিয়াটা কিন্তু আমরা করেছিলাম এবং বলেও ছিলেন যে কি ঘটছে। তোমরা কমেন্ট করে জানাও যে কোন গ্যাস বেরোবে, কমেন্ট করে জানাতে হবে কোন গ্যাস বেরোবে, কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাস সঠিকভাবে দেখো। ক্লিয়ার? এটা কমেন্ট করে জানাও যে কোন গ্যাস বেরোবে, চিন্তার কোনো কারণে, ভাবারও কোনো চিন্তার, যদি মনে হচ্ছে যে না মনে পড়ছে না তাহলে পুরনো ক্লাস দেখো, অথবা টেক্সট বইয়েরই পুরনো জায়গাটা খোলো, মানে পুরনো যে পড়াটা ছিল সেটা খোলো, তাহলে দেখবা মনে পড়ে যাবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম,
এক্ষেত্রে আমরা দেখলাম যে শুকনো টার্টারিক অ্যাসিড ও খাবার সোডার মিশ্রণের মধ্যে জল মেশাতেই তারা জলের মধ্যে দ্রবীভূত হলো এবং ভেতর থেকে বুদবুদ বেরোতে শুরু করলো এবং বুদবুদের মধ্যে দিয়ে একটা গ্যাস বেরোতে শুরু করলো, তাই না? তাহলে ব্যাপারটা কি হলো, মানে ঘটলো নাকি জল দেওয়ার পরে এমন কি হলো? ব্যাপারটা হচ্ছে জল দেওয়ার পর এই টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মানে হচ্ছে দানা আর খাবার সোডা সেটা কি হলো, মিশে গেল। আর যেই মিশে গেল টার্টারিক অ্যাসিডের অণু আর খাবার সোডার অণুগুলো একটা থেকে মানে একটা অণু টার্টারিক অ্যাসিডের একটা অণুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া শুরু করলো। এই রাসায়নিক বিক্রিয়া শুরু করার ফলে কি হলো, একটা গ্যাস তৈরি হলো যার বুদবুদ বেরোতে শুরু করলো, বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি, জল একটা তরল দ্রাবক রূপে কাজ করছে। দুটো কঠিনের গুঁড়োকে মেশালে তাদের অণুগুলো বা আয়নগুলো পরস্পর মেশার সুযোগ পায় না, বুঝতে পারলাম? যেমন চিনির মধ্যে আমি নুন মেশালাম, তাহলে চিনি আর নুন কি মিশবে না? তাহলে কি হবে, তার মধ্যে যদি জল দিই তাহলে কি হবে, তারা একদম ঘুটে জলের মধ্যে চলে আসবে, বুঝতে পারলাম? তাহলে জলের মধ্যে সেই জলটা খেলে চিনিরও টেস্ট পাবো, নুনেরও টেস্ট পাবো। এটাও তাই। ব্যাপার হচ্ছে যখন সাধারণত শুকনো গুঁড়ো বিক্রিয়কগুলোকে মেশানো হয়, সেই গুঁড়ো বিক্রিয়কগুলোর অণু বা তাদের মধ্যে থাকা আয়নগুলো পরস্পরের সঙ্গে পারস্পরিক সংযোগ ঘটাতে পারে না, ফলে রাসায়নিক বিক্রিয়া হয় না, বুঝতে পারলাম? তাহলে দ্রাবকের অণুরা এসে দ্রাবকের অণু মানে যেখানে এখানে দ্রাবকে তাহলে জল যার মধ্যে দ্রবীভূত হয় তাকে বলা হয় দ্রাবক। আরেকবার বলে দিই, যেই জিনিসের মধ্যে বা যেই পদার্থের মধ্যে কোনো পদার্থ দ্রবীভূত হয় তাকে বলে দ্রাবক, আর কোন দ্রাবকের মধ্যে যে পদার্থ দ্রবীভূত হয় তাকে বলা হচ্ছে দ্রাবক। মানে যেটা দ্রবীভূত হচ্ছে, যেমন চিনি জলে দ্রবীভূত হচ্ছে, চিনি দ্রাবক। আর জলের মধ্যে দ্রবীভূত হচ্ছে তার মানে কি, জল দ্রাবক। ক্লিয়ার? আমরা এখানে দ্রাবকের কথা বলছি, তাহলে এখানে জলটা কি হিসেবে কাজ করছে, দ্রাবক হিসেবে কাজ করছে, ঠিক আছে? তাহলে জলের মধ্যে এই শুকনো মিশ্রণের মধ্যে যখন আমি জল দিলাম তখন দ্রাবকের অণুরা এসে বিক্রিয়কের মধ্যে থাকা অণু বা আয়নদের আলাদা করে দেয়, বুঝতে পেরেছো? এর ফলে কি হচ্ছে, বিক্রিয়া শুরু হয়ে যায়। তাহলে জলই কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে দ্রাবকের ক্ষেত্রে আমি এখানে জলের উদাহরণ দিলাম, কিন্তু জলই কিন্তু একমাত্র দ্রাবক নয়। তোমরা আরো অনেক দ্রাবক দেখেছো, একটুখানি মাথা খাটাও দেখো মনে পড়বে। তোমরা আরো অনেক দ্রাবক দেখেছো, যেমন বাড়িতে যদি হাতে রং লেগে যায়, রং মানে কেমন বলতো, আমাদের ওই গ্রিল রং করা, মানে লোহার উপরে যে রংগুলো করা সেই রং যখন লেগে, তখন আমরা হাতে কি দিই মনে আছে? জল দিই কেউ না, আমরা কি দিই, কেরোসিন অথবা তারপিন তেল দিই। আবার দেখো বাড়িতে যখন খাট পালিশ করা হয়, কাঠ এর উপর পালিশ করা হয়, তখন সে বাতাসার মতো দেখতে গালাগুলোকে একটা তরলের মধ্যে ডোবানো হয়। সেই তরলটা কি বলতো, তরলটা কি? সেই তরলটা হচ্ছে স্পিরিট। কি তরলটা হচ্ছে স্পিরিটের মধ্যে সেই গালা মানে বাতাসার মতো গালাগুলোকে ডোবানো হয়, ঠিক আছে? বুঝতে পারলাম? আর রং করার সময় তোমরা খেয়াল করতে পারো, রং যে কোটোর মধ্যে সেগুলো মোটা মোটা হয়। আমি গ্রিল রং করার কথা বলছি, মোটা মোটা হয় মানে খুব গাঢ় হয়। সেটাকে পাতলা করার জন্য কি মেশানো হয়, কমেন্ট বক্সে জানাবো। আমি বলবো না এটাই বলবো না, এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। ক্লিয়ার? জানাবো। চুপি চুপি বলে দিই নাকি, বলে দিই, তার পিনতে, তাই না? রঙের মধ্যে কি মেশানো হয়, তার পিনতে, ঠিক আছে? যারা জানতে খুব ভালো, যারা জানতে না জেনে গেলে অসুবিধার কিছু নেই। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে জল একমাত্র দ্রাবক না, জল ছাড়া আরো দ্রাবক আছে। সেগুলো কি কি রিপিট করো আমার সঙ্গে। কেরোসিন, রিপিট করতে হবে আমার সঙ্গে, কিন্তু জোরে জোরে বলতে হবে। কেরোসিন, বেনজিন বা তারপিন তেল, আর কি হচ্ছে, স্পিরিট। ওকে, ভেরি গুড। তাহলে খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডকে যদি পরীক্ষার টেস্ট টিউবে নিয়ে জল না মিশিয়ে তার মধ্যে আমি যদি কেরোসিন মিশিয়ে দিতাম, তাহলে কি রাসায়নিক বিক্রিয়াটা হতো না হতো না? প্রশ্ন আমি করলাম, তোমরা উত্তর দিতে পারছো কি পারছো না? যদি না পারো তাহলে লজ্জার কোনো কারণে আমি বলে দিচ্ছি। দেখো, যদি টার্টারিক অ্যাসিড আর খাবার সোডার মিশ্রণ, শুকনো মিশ্রণের মধ্যে আমি কেরোসিন তেল দিতাম বা কেরোসিন তেলের মধ্যে মিশ্রণটা দিতাম, তাহলে দেখতাম যে কেরোসিন তেলের মধ্যে কিন্তু এটা মিশছে না, বা বেনজিনের মধ্যে যদি দিতাম তাও সেটা মিশতো না। অর্থাৎ এইটার মধ্যে যেমন জল দিলে বুদবুদ বেরোলো, তেমন বুদবুদও বেরোতো না, বুঝতে পেরেছো? তাহলে এর থেকে জিনিস বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে টার্টারিক অ্যাসিড আর খাবার সোডা এরা কেরোসিন তেলের মধ্যে দ্রবীভূত হয় না। কি বললাম? টার্টারিক অ্যাসিড আর খাবার সোডা কি হচ্ছে, কেরোসিন বা বেনজিনের মধ্যে দ্রবীভূত হয় না, এরা শুধু জলেই দ্রবীভূত হয়।
বলছি কি ব্যাপার, একটু আগে বললে স্পিরিট, বেনজিন, কেরোসিন দ্রাবক, এখন বলছো জলের মধ্যে গলবে, কেরোসিনে গুলবে না। বুঝতে পারছি না তো কি ব্যাপার। বোঝাচ্ছি, ব্যাপারটা হচ্ছে খাবার সোডা, খাবার সোডার সংকেত হচ্ছে Na2CO3, Na2HCO3। খাবার সোডার সংকেত কি? Na2HCO3। ঠিক বললাম তো? হ্যাঁ ঠিকই বলেছি, কিন্তু Na2 না, শুধু Na, সরি দুঃখিত। NaHCO3 এটা হচ্ছে খাবার সোডার সংকেত। এবার খাবার সোডা হয় কি, এটা আয়নীয় যৌগ, মানে এটা আয়ন গঠন করে। এই যে আয়ন গঠনের ব্যাপারটা বলেছি, যেমন মনে করে HCl, তোমরা প্রত্যেকেই জানো HCl কে যখন আমি জলের মধ্যে মেশাবো তখন HCl দুটো ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ দুটো আয়নে ভাগ হয়ে যায়। তার নাম হচ্ছে কি, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে Cl-। অর্থাৎ H+ আর Cl মানে দুটো আয়ন, আয়ন নিয়ে তৈরি হয়েছে HCl। তাহলে HCl এ কি হলো, একটা আয়নীয় যৌগ। ক্লিয়ার? তেমনি আমাদের খাবার লবণ এর সংকেত কি, খাবার লবণের রাসায়নিক নাম কি, মনে পড়ছে না? পড়ছে না? পড়ছে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। খাবার লবণের রাসায়নিক নাম হচ্ছে NaCl, তাই না? আচ্ছা সংকেত হলো, নাম কোথায় হলো? নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? সোডিয়াম ক্লোরাইড আমার সঙ্গে কিন্তু উচ্চারণ করবে, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা NaCl, আচ্ছা তাহলে NaCl কে যখন আমি জলে দিই তখন কি হয়? NaCl জলের মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে যায়। বলো তো কি কি ভাগ? বলো 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 বলো। ড্যাশ একটা হয় প্লাস আকারে, এটার মধ্যে একটা হচ্ছে মাইনাস আকারে। কোনটা কোনটা প্লাস হয়, কোনটা মাইনাস হয়? বলো দাদা, দেখে তো মনে হচ্ছে এখানেও Cl, এখানেও Cl, Cl তো মাইনাস হয়। হ্যাঁ তাহলে Cl মাইনাস, তাহলে Cl যদি মাইনাস হলে Na প্লাস হবে। হ্যাঁ তাহলে Na প্লাস আর Cl মাইনাস এগুলো কি আয়ন, তাই না? তাহলে Na প্লাস আর Cl মাইনাসে ভাগ হয়ে যায় কখন, যখন NaCl জলে মেশানো হয়। অর্থাৎ আয়ন দিয়ে যখন কোনো যৌগ গঠিত হয় তখন তাকে বলা হয় আয়নীয় যৌগ। ক্লিয়ার? তাহলে এই যে আয়নীয় যৌগ, এমন একটা আয়নীয় যৌগ হচ্ছে এটা। তাহলে এটা কি করে ভাগ হবে বলো তো? এই যে এটা হচ্ছে, দেখো ভালো করে, Na কি হয়, প্লাস আকারে ভাগ হয়। তাহলে এখানেও কি হবে, Na প্লাস থাকবে আর HCO3 এটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলাম? Na প্লাস হবে আর HCO3 মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি যৌগ? একটা আয়নীয় যৌগ। একটা জিনিস ভালো করে মনে রাখবা, আয়নীয় যৌগগুলো কেরোসিন, বেনজিন বা তারপিন তেল এর মধ্যে কিন্তু দ্রবীভূত হয় না। ভালো করে বোঝো, আবারও বলছি, যে সকল যৌগ আয়ন দিয়ে গঠিত অর্থাৎ আয়নীয় যৌগগুলো কিন্তু কেরোসিন, পেট্রোল বা বেনজিন বা তারপিন তেল এর মধ্যে দ্রবীভূত হয় না। এরা শুধুমাত্র জলে দ্রবীভূত হয়, অর্থাৎ আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত হয়। প্রশ্ন হচ্ছে দাদা কেন, কেন দাদা জলে দ্রবীভূত হবে? ব্যাপারটা হচ্ছে দেখো, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, দেখো অ্যাসিডের ব্যাপারটা একটুখানি বলে। দেখো আমি কতগুলো অ্যাসিডের সংকেত লিখছি। দেখো টার্টারিক অ্যাসিডের সংকেত আমি লিখবো না, ঠিক আছে? অন্য অ্যাসিডে লিখছি। দেখো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। একটা জিনিস কমন বলো তো, এই তিনটা অ্যাসিডের মধ্যে কমন জিনিস কোনটা? মানে এই তিনটা অ্যাসিডের মধ্যে কোন জিনিসটা আছে? বলো বলো বলো। হ্যাঁ আছে হচ্ছে হাইড্রোজেন। কি আছে? হাইড্রোজেন। মানে অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিডগুলোর মধ্যে ফ্রি, মানে মুক্ত করার জন্য হাইড্রোজেন থাকে প্রচুর পরিমাণে। মানে প্রচুর না, এক একটার মধ্যে একটা করে থাকে, ঠিক আছে? তাহলে মুক্ত হাইড্রোজেন থাকে। এখন এই যে হাইড্রোজেন আছে, মানে মুক্ত হাইড্রোজেন থাকে, তাকে সাধারণত অ্যাসিড বলা হয়, ঠিক আছে? এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কোনো জিনিসকে যখন এইটা মানে বিক্রিয়া যখন করবে এরা, তাহলে এরা যখন জলে মিশবে তখন কি করছে, HCl থেকে H+ আর Cl- হচ্ছে। বুঝতে পারলাম? এবার রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য সবসময় কাউকে না কাউকে H+ দিতেই হবে। মানে অ্যাসিড যদি থাকে, তাহলে তাকে H+ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মনে করো আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি ধনী বড় লোক মানুষ, আমার টাকার দরকার নেই। ক্লিয়ার? মনে করো আমার কাছে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে বা আমার হাইড্রোজেনের দরকার নেই, পরিষ্কার কথা। তাহলে আমি কি হাইড্রোজেন নেবো কারোর থেকে? নিশ্চয়ই নেবো না। আবার কেউ একজন আছে যার হাইড্রোজেনের দরকার আছে, তাহলে সে নিশ্চয়ই হাইড্রোজেন নিতে পারবে, তাই না? তাহলে আমি যদি হাইড্রোজেন নিতে না পারি, তাহলে এই অ্যাসিডগুলো কি আমাকে হাইড্রোজেন দিতে পারবে? পারবে না। তাহলে
অ্যাসিডগুলোর বিক্রিয়া করার জন্য, যেমন টার্টারিক অ্যাসিড মানে বোঝেন কি একটা হাইড্রোজেন, অন্তত একটা হাইড্রোজেন দান করতে হবে। ক্লিয়ার? ওকে দান করতেই হবে, রাসায়নিক বিক্রিয়া করাতে গেলে তাকে হাইড্রোজেন দান করতে হবে। তাহলে হলো কি টার্টারিক অ্যাসিডেও কি হবে, একটা তাহলে হাইড্রোজেন থাকবে। আসলে টার্টারিক অ্যাসিডের সংখ্যাটা একটু বড়, ঠিক আছে, আমি ওই জন্য লিখে দেখালাম না। নর্মাল সাধারণত আমরা যেসব অ্যাসিড চিনি সেগুলো নিয়ে বুঝি। অ্যাসিডই হয়, অ্যাসিডের কাজ হচ্ছে বিক্রিয়ার সময় হাইড্রোজেনকে দান করা। বুঝতে পারলাম? ঠিক আছে। তাহলে টার্টারিক অ্যাসিড একটা অ্যাসিড, ও তাহলে হাইড্রোজেনকে দান করবে। এবার সে যদি কেরোসিন তেলে মিশায়, তাহলে কেরোসিন তেলের মধ্যে হয় কি, কেরোসিন তেলের মধ্যে হয় কি, কেরোসিন তেল ওই যে টার্টারিক অ্যাসিডকে দুটি আয়নে ভাগ করতে পারে না। যেমন HCl এর মধ্যে যদি আমি জল মেশাই তাহলে H + Cl আর মাইনাসে ভাগ হয়ে যায়, কিন্তু যদি আমি পেট্রোল বা টারবিন তেলে দিই সেটা H + আর Cl- আয়নে ভাগ হয়। এটা হচ্ছে সমস্যা। এখন যদি H + Cl- ভাগ না হয় তাহলে H তো দান করতে পারবে না। যদি H দান না করে তাহলে অপর যে পদার্থটা আছে বা অপর যে রাসায়নিক বিক্রিয়কটা আছে সে H গ্রহণ করতে পারবে না। তাহলে যে ও মানে রাসায়নিক বিক্রিয়ক যেটা ছিল সেটা তেমনই থাকবে, আর এই অ্যাসিডও তেমনই থাকবে। তাহলে সুতরাং কোনো রাসায়নিক বিক্রিয়াই হবে না। এই জন্য কি হয়, যারা আয়নীয় যৌগ হয় তাদেরকে সব সময় জলের মধ্যে দ্রবীভূত করা হয়। বুঝতে পারলাম কি পারলাম না? পারলাম। ঠিক আছে, পেরেছি। তার মানে কি রাসায়নিক বিক্রিয়া শুরু করার জন্য আয়নীয় যৌগকে সবসময় জলের মধ্যে দ্রবীভূত করতে হবে, নাহলে কিন্তু বিক্রিয়া হবে না। ক্লিয়ার? এবার তোমাদের একটা জিনিস দেখাবো। কি এটা? দেশের লবণ টাটা, তাই না? এই যে দেশের লবণ টাটা একটা চামচ করে তুলে নিলাম, দেখতে পাচ্ছ অনেক লবণ আছে, বেশি কম নেই। এই যে লবণ, ঠিক আছে, এই লবণ যদি হাতে নিই তাহলে কেমন মনে হয়? হাতে নিলে কেমন একটু বালি বালি লাগে, তাই না? আর এর মধ্যে আমি দেখতে পাই যে এগুলোতে অনেকগুলো ছোট 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 দানা, মানে এক গাদা দানা আছে, তাই না? এক গাদা দানা থেকে এতটা লবণ হয়েছে। তাহলে একটা বিকারের মধ্যে আমি জল নিয়েছি, জল নিয়ে এর মধ্যে আমি লবণটা দিলাম, তাই তো? লবণটা কি হয়ে যাবে, এর মধ্যে কি হবে বলো বলো বলো, গুলে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছেটা কি, মানে গুলছেটা কেমন করে একটু দেখি। দেখো, এই হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, মানে যেটা শক্ত ছিল, যে আমি হাতে নিয়ে একটু মারিয়ে দেখলাম কি দানা দানা লাগছে, একটা দানা মনে করে এক পিস দানা, একটা দানা এরকম একটা ক্রিস্টাল NaCl। তার মধ্যে যে কালো রঙের দেখতে পাচ্ছ গোল করা প্লাস লেখা আছে, এটা হচ্ছে সোডিয়াম Na+, আর যেগুলো নীল কালারের মাইনাস দেওয়া সেগুলো হচ্ছে কি Cl-। এগুলো Na+ আর Cl- আয়নগুলো কাছাকাছি অবস্থান করে ক্রিস্টালটা গঠন করে। এটাকে যখন আমি এই জলের মধ্যে দ্রবো তখন হবে কি, জলের মধ্যে গিয়ে Na+ আর Cl- টা আলাদা হয়ে যাবে, এবং এই Na+ কে ঘিরে ধরবে জলের অণুগুলো, আর Cl+ কে আলাদা করে ঘিরে ধরবে জলের অণুগুলো। দেখো এই যে হচ্ছে Cl-, ঠিক আছে, Cl- থেকে জলের অণুগুলো ঘিরে ধরেছে। আবার দেখো এটা হচ্ছে প্লাসটা হচ্ছে Na+, তো Na+ থেকে আবার জলের অণুগুলো ঘিরে ধরেছে। এইভাবে Na+ আর Cl- কি হয়ে যায়, জলের মধ্যে গিয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, এবং কি হয় পৃথক পৃথক আয়ন গঠন করে। এই যে প্লাস Na+ টা ক্যাটায়ন, আর এই যে Cl- এটা কি অ্যানায়ন। ক্লিয়ার? ঠিক আছে, এইবার তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে যেসব যৌগ আয়ন দিয়ে তৈরি তারা সাধারণত জলে দ্রবীভূত হয়। বিভিন্ন জৈব দ্রাবক যেমন কেরোসিন, টারবিন তেল, বেনজিন, ক্লোরোফর্ম, এগুলো দ্রবীভূত হয় না। বুঝলো যে কেন? আমি একটু বলি। মনে করো আমি একটা চকলেট খাবো, ঠিক আছে, চকলেট। এইবার আমি 10 টাকা দামের একটা ডেয়ারি মিল্কের চকলেটের প্যাকেট কিনবো। আমার বাড়ির সামনে একটা দোকান আছে, আর একটা দোকান বাজারে আছে 500 মিটার, কিলোমিটার না 500 মিটার দূরে। তাহলে প্রশ্ন হচ্ছে আমার 10 টাকায় দাম নেবে, যেই কোয়ালিটি ডেয়ারি মিল্ক, সে তো ডেয়ারি মিল্ক কোম্পানি বানাচ্ছে, ক্যাডবেরি কোম্পানি, তাই না? তাহলে যে ডেয়ারি মিল্কটা আমি সামনের দোকানে পাবো, বাড়ির সামনে গিয়ে হেঁটে চলে যাবো, হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে, ভাই ডেয়ারি মিল্ক দাও 10 টাকা, দিয়ে দেবে, চাপ নেই। কিন্তু ওই ডেয়ারি মিল্কে 500 মিটার দূরে গিয়ে কিনতে যাবো, ভেবে দেখবো, এটুকুন ভাবো। দোকানে আমি বাড়ির সামনে দোকানে যাবো ডেয়ারি মিল্কটা কিনতে, একই ডেয়ারি মিল্ক, নাকি ওই একই ডেয়ারি মিল্ক কিনতে আমি যাবো বাজারের দোকান, কোনটা? বাড়ির সামনে দোকানটায় যাবো, তাই না? আবার একটা জিনিস তুমি ভাবো যে
তোমার 4টে কমলা লেবুর দরকার, তোমার না দরকার নেই, তোমার হচ্ছে ক্লাসের নোটস দরকার, তুমি একদিন পড়া কামাই করেছো, তোমার ক্লাসের নোটস দরকার। এবার তোমার কাছে দুটো বন্ধু আছে, ঠিক আছে, দুটো বন্ধুর কাছে, তুমি তো স্মার্টফোন আছে, তুমি এই স্মার্টফোনে ভিডিও দেখছো, আছে খুব ভালো কথা। তোমার বন্ধুর কাছে দুটো বন্ধু, একটা বন্ধুর কাছে স্মার্টফোন নেই, আরেকটা বন্ধুর কাছে স্মার্টফোন আছে এবং ইন্টারনেট কানেকশনও আছে, ঠিক তোমার মতো। এখন বসে দুটো বন্ধু বা দুটো বান্ধবী খুব ভালো পড়াশোনায়, মনে করো তোমার মধ্যে তিনজনে মনে করো সমান পড়াশোনায় বেশ ভালো, নিজের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তুমি করবাটা নোটসটা জোগাড় করবা কার থেকে, এটা ভেবে দেখো তো। তুমি নোটস জোগাড় করবা যার কাছে স্মার্টফোন আছে তার থেকে। কেন বলো তো? কারণ ও নিজে খাতার ছবি তুলে তোমার ফোনে বাড়ি দেবে, তুমি ফোন দেখে আবার খাতায় টুকে নেবা, নোট হয়ে গেল রেডি। না হলে যদি ওই যার কাছে স্মার্টফোন নেই সেই বন্ধুর কাছে যেতে হয়, তখন কি হবে? তার বাড়ি যেতে হবে, খাতা এনে টুকতে হবে, অথবা তার বাড়ি বসে বসে টুকতে হবে। তাহলে কোনটা কমফোর্টেবল বেশি? যেটা ইন্টারনেটের মাধ্যমে ফোনে হয়ে যাচ্ছে, যেটা সহজ আর কি, তাই না? সেটাই আমরা করব। এটাই হচ্ছে এইখানে ঘটে। ব্যাপারটা হচ্ছে আয়নীয় যৌগগুলো ইথার, বেনজিন, ক্লোরোফর্মের থেকে জলে বেশি দ্রাব্য। বুঝতে পারছো? ইথার, বেনজিন, ক্লোরোফর্মের থেকে জলে বেশি দ্রাব্য হয়। এই জন্য যে সকল আয়নীয় যৌগ আছে তাদের রাসায়নিক বিক্রিয়া ঘটালে তাদেরকে জলে দ্রবীভূত করা হয়। তাহলে তোমাদের একটা কোশ্চেন পাঠিয়ে দিই, কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন নোট ইট, নোটবুক করে খাতায় নোট করতে পারো, অথবা শোনো, কমেন্ট বক্সে উত্তর জানাবা। তোমাকে সোডিয়াম ক্লোরাইড মানে দেওয়া হলো NaCl দেওয়া হলো, অথবা তোমাকে দেওয়া হলো মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। বুঝতে পারলাম? তাহলে তুমি জলের মধ্যে HCl কে দ্রবীভূত করবা, HCl যদি তরলই হয় তাও জলের মধ্যে কি দেবা আরো পাতলা করার জন্য, নাকি NaCl কে জলের মধ্যে পাতলা করার জন্য দেবা, নাকি কেরোসিন তেলের মধ্যে দেবা? বলো। সো HCl কে কেরোসিন তেলে দেবা না জলে দেবা পাতলা করার জন্য, আর NaCl কে কেরোসিন তেলে দেবা না জলে দেবা পাতলা করার জন্য? বলো তো, কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? জানো, আমি সময় দিচ্ছি, 1 2 জানাও, তুমি কমেন্ট বক্সে টাইপ করো 3 4 5। আশা করি লেখা হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। দেখো, NaCl আর HCl দুটোই কি আয়নীয় যৌগ, তো তাহলে এই জন্য এদেরকে আমরা কোথায় দ্রবীভূত করব? জলে দ্রবীভূত করব। বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। এবার চলে আসি রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবে তড়িতে। মানে তড়িৎ কিভাবে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হতে পারে সেটা আমরা জানবো। সর্বপ্রথম শুরু করবো এটা প্র্যাকটিক্যালের মাধ্যমে। দেখো, আমি একটা বিকার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বিকারের মধ্যে জল নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ড্রপার। বিকারের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি সামান্য পরিমাণ মেশাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিড মেশালে ভালো হবে, ঠিক আছে? তাহলে আমরা সালফিউরিক অ্যাসিড নেবো। দেখো, লেখা আছে কি H2SO4, দেখতে পাচ্ছ? তাহলে এটা কি? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিড হাতে লাগানো একদমই ভালো না, ওই জন্য আমি নিয়েছি কাঁচের ড্রপার। ওকে, তাহলে কাঁচের ড্রপার এখানে চাপ দিলাম, ঢুকিয়ে দিলাম মুখটা, এবার টানছি, উঠে এসছে অ্যাসিড। কালারফুল না, তোমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে, এই যে এর মধ্যে অ্যাসিড আছে। এবার এই অ্যাসিডটাকে আমি দেবো হচ্ছে কোথায়? এই জলের মধ্যে, ঠিক আছে? তাহলে জলের মধ্যে অ্যাসিড দিয়ে দিলাম। বুঝতে পারছো? এটা কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে একটুখানি দিলে সামান্য হলো, আরেকটুখানি দেবো, ঠিক আছে? আরেকটুখানি অ্যাসিড দিই, একটু অ্যাসিড নিই, একইভাবে নিয়ে এটার মধ্যে মিশিয়ে দিই। বুঝতে পারলাম? ঠিক আছে। এবার সাবধানে এইটার মুখটা বন্ধ করে দেবো, কারণ এর মধ্যে অ্যাসিড আছে, এদিক ওদিক পড়ে গেলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এটা একটু সাইডে রেখে দিই, ঠিক আছে? এবার নেবো হচ্ছে একটা তড়িৎ তার, ভালো করে দেখো, এই হচ্ছে একটা তড়িৎ তার, ঠিক আছে? একটু কাছে নিয়ে গিয়ে দেখো এখানে। আচ্ছা, এই পেছনে একটা সাদা কাগজ জড়িয়ে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো, দেখতে পাচ্ছ দুটো গ্রাফাইটের দণ্ড আছে, ঠিক আছে? তার সঙ্গে কারেন্টের তার জোড়া। বুঝতে পারলাম? এবার করবো কি, এই যে বিকারটা ছিল, বিকারের মধ্যে কি আছে? সালফিউরিক অ্যাসিড যুক্ত জল, সালফিউরিক অ্যাসিড যুক্ত জল, তাই না? তাহলে এটার মধ্যে চুবিয়ে দিলাম,
আচ্ছা, তড়িৎদ্বারগুলো একটু বেশি বড় হয়ে গেছে, যাই হোক তাতে কোনো অসুবিধা নেই, সাইডে দেখা যাচ্ছে তো, তাই না? এইবার এই তড়িৎদ্বারের যে দুটো তার উপরে আছে সেই তার দুটোর সঙ্গে এই একটা ব্যাটারি, ব্যাটারির তার দুটোকে যুক্ত করলো, ঠিক আছে? আমি নিচে রেখে যুক্ত করছি। যুক্ত করে দিয়েছি। এইবারটাই কাছে নিয়ে যাই, দেখো দেখো তো ওই যে তড়িৎদ্বার দুটোর গায়ে কিছু জমেছে কিনা, বুঝতে পারছো কিনা? দেখো কিছু দেখতে পাচ্ছ তড়িৎদ্বার গায়ে কিছু জমছে কিনা, পাচ্ছ দেখতে? তড়িৎদ্বারের গায়ে কেমন একটা চকচকে ভাব এসছে মনে হচ্ছে না? তড়িৎদ্বারের গায়ে কি তাহলে কিছু জমেছে? ভালো করে দেখো তো কিছু জমছে কিনা, দুটোতেই, দুটো তড়িৎদ্বারে, এইটাতেও এইটাতেও, দুটোতেই দেখো তো কিছু জমেছে কিনা। কিছু জমেছে মনে হচ্ছে? দেখো একটা তড়িৎদ্বার একদম কাঁচের গায়ে লেগে আছে, ওটা ভালো বুঝতে পারবো। দেখো কিছু জমেছে, এর গায়ে কিছু জমেছে? জমেছে কিছু? কমেন্ট করে জানাবো হ্যাঁ আর না। জমেছে না? হ্যাঁ। ব্যাপারটা কি, এর গায়ে চকচক করছে কি জিনিস? এর গায়ে যেটা চকচক করছে সেটা হচ্ছে গ্যাস। তো গ্যাস কোথা থেকে এলো জলের মধ্যে থেকে? দেখো আমি একটা যে সিস্টেমটা আমি প্র্যাকটিক্যাল করে থাকলাম সেটির একটা ছবি এঁকেছি। এইটা হচ্ছে ব্যাটারি 4 ভোল্টের, বাজারে টর্চ লাইটের যে ব্যাটারি পাওয়া যায় সেই ব্যাটারি। এবার এর মধ্যে দেওয়া আছে লঘু অ্যাসিড জল, তাহলে লঘু অ্যাসিড যুক্ত জল আছে এর মধ্যে, ঠিক আছে? এইবার কি করেছি, এর একটা প্রান্তকে আমি ব্যাটারির একটা প্রান্তের সঙ্গে জুড়ে দিয়েছি, আর এর অপর প্রান্তটাকে আরেকটা ব্যাটারি, মানে ওই ব্যাটারি অপর প্রান্তের সঙ্গে জুড়ে দিয়েছি। তাহলে হলো কি, এটা সার্কিট পূর্ণ হয়ে গেল, ঠিক আছে? এবার যেহেতু এর মধ্যে অ্যাসিড আছে, তাহলে আমরা কি জানি, অ্যাসিড জলের মধ্যে গিয়ে আয়নে ভাগ হয়ে যায়। তাহলে এখন কি হবে, আয়নগুলো জলের মধ্যে পরিবহন করতে পারবে তড়িৎ। তার মানে কি, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য আছে, এই দুটোর মধ্যে তড়িৎ পরিবাহিত হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। এইবার তাহলে কি দেখতে পেলাম? দেখতে পেলাম যে এই যে তড়িৎদ্বারটা আছে, মানে গ্রাফাইটের যে তড়িৎদ্বার, তার গায়ে কেমন বিন্দু 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 চকচক চকচক ভাব আসছে। কিছু একটা জমেছে, কি একটা জমেছে, তাই না? কিছু একটা জমেছে মনে হচ্ছিল না? গোল 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 ছোট 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 চকচক করছিল, যার জন্য এইটা হচ্ছে গ্যাস। কি জমেছে? গ্যাস জমেছে। এর প্রত্যেকটা তড়িৎদ্বারে কিছু কিছু পরিমাণে গ্যাস জমেছে। বুঝতে পারছি গ্যাস কোথা থেকে এলো? ব্যাপারটা হচ্ছে জলের মধ্যে যখন আমি হালকা অ্যাসিড দিয়ে তার মধ্যে তড়িৎ পাঠাই, তখন জল বিশ্লিষ্ট হয়ে যায়। যখন জল কি হয়ে যায়? বিশ্লিষ্ট হয়ে যায়। এটাকে বলা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। কি বলা হয় এটাকে? রিপিট করো আমার সঙ্গে, জলের তড়িৎ বিশ্লেষণ। বুঝতে পেরেছো? তার মানে জলের মধ্যে দুটো তড়িৎদ্বার ডুবিয়ে তার মধ্যে যদি তড়িৎ পাঠায়, তাহলে দেখতে পাবো যে এই যে দেখতে পাচ্ছ গায়ে গায়ে লেগে আছে গোল 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 গোল, এগুলো হচ্ছে কি বিন্দু 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 গ্যাস। গ্যাস যেমন মনে করো, তুমি মনে করো যে পুকুরে গেছো, বা পুকুর দরকার নেই, একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে স্ট্র দিয়ে, মানে পাইপ দিয়ে ফু দিচ্ছ, দেখি দেখবো তোমার ভেতর থেকে গ্যাসের, মানে মুখের মধ্যে গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোয়, তাহলে গ্যাসের যে বাবলস গুলো উঠে আসতে উপরে। তো এইখানে কি হয়, ছোট 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 কি এগুলো বাবলস। বুঝতে পারছো? মানে বুদবুদ। আমার একটু টাইম হয়ে গেছে, এইবার দেখা দাও বড় বড় বুদবুদ হয়েছে। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ চকচক করছে বড় বড়, আচ্ছা আচ্ছা বড় না, আমার মনে হয় ব্যাটারির চার্জটা একটু কমে গেছে। বুঝতে পেরেছো? এই জন্য জিনিসটা না বড় আছে, একদম গোড়ার দিকে, গোড়ার দিকেটা দেখো, এই অংশটাই দেখো, তো আছে না বড় বড় বুদবুদ? হ্যাঁ। তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে জলের মধ্যে যদি কারেন্ট পাওয়া যায়, জল কি হয়, তড়িৎ বিশ্লিষ্ট হয়ে যায়। এখন তড়িৎ বিশ্লিষ্ট হয়ে কোন দুটো গ্যাস তৈরি করবে? দুটো তড়িৎদ্বারে দু রকম গ্যাস থাকে। কোন দুটো গ্যাস তৈরি করবে? ব্যাপারটা হচ্ছে দুটো রকম গ্যাস তৈরি করবে। দেখো জল তৈরি হয় দুটো গ্যাস দিয়ে। জলের সংকেতটা লিখি H2O। তাহলে H2টা কি? H2টা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, আর ওটা কি? অক্সিজেন। তাহলে জল যদি তড়িৎ বিশিষ্ট হয়, তাহলে এই দুটো গ্যাসই পাওয়া যাবে, অন্য গ্যাস তো হবে না। তাহলে জলকে তড়িৎ বিশিষ্ট করলে, মনে করো 2 অণু জল আছে, 2 অণু জলকে তড়িৎ বিশিষ্ট করলে পাওয়া যায় 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেন। এই দেখো অক্সিজেন এখানে একটা থাকে, এবার একটা অক্সিজেন অণু গঠন করতে গিয়ে দুটো অক্সিজেন লাগে, ওই জন্য O2। যেহেতু দুটো অক্সিজেন একটা অণু গঠন করবে, ওই জন্য 2H2। তাহলে জলের দুটো অণু থাকে, 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেন তৈরি হয়। কখন?
তড়িৎ বিশ্লেষণ করি। বুঝতে পারলাম? এখন ধরো ধরো এখন আমি কি করলাম, এই যে ব্যাটারি আছে, আস্তে আস্তে বাবা, ব্যাটারিটাকে ডিসকানেক্টেড করে দিলাম, মানে ব্যাটারিটা খুলে নিলাম। আচ্ছা ব্যাটারিটা যেই খুলে নিলাম, আচ্ছা একটু উপরে তুলে দিই, গ্যাসগুলো সব বেরিয়ে গেছে। দেখো তো এখন আর গায়ে কোনো চকচক ভাবা যাবে, মানে চকচক করছে কিনা দেখো তো, এখন কি আর চকচক করছে? দেখো না, করছে না, তাই না? হ্যাঁ, তাহলে কি দেখলাম? দেখলাম যে যে ব্যাটারিটা ডিসকানেক্টেড করে দিলাম তখন আর এই বুদবুদগুলো থাকলো না, তাই না? যে ব্যাটারিটা ডিসকানেক্ট করে দিলাম সেই কি দেখলাম, বুদবুদগুলো আর নেই। তাহলে প্রশ্ন হচ্ছে বুদবুদগুলো গেল কই? ব্যাপারটা হচ্ছে বুদবুদ তো গ্যাস ছিল, গ্যাস তো উপরে উঠে চলে গেছে, আর নতুন গ্যাস তৈরি হয়নি, তড়িৎ বিশ্লিষ্ট হয়নি বলে তড়িৎ যাচ্ছে না, তাহলে জল আর বিশ্লেষিত হচ্ছে না, ওই জন্য গ্যাসও তৈরি হচ্ছে না। ওই জন্য কি হচ্ছে, দেখলাম যে তড়িৎদ্বারগুলো মানে প্রথমে যেমন ডুবিয়েছিলাম সাইডে কোনো বুদবুদ ছিল না, ঠিক তেমন হয়ে গেল। বুঝতে পারছি? তার মানে বুঝতে পারলাম যে এইখানে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটলো, যে জল তরল, জল কি ছিল, একটা তরল বিশ্লিষ্ট হয়ে দুটো গ্যাসে পরিণত হলো, সেটা কি হলো, একটা রাসায়নিক বিক্রিয়া ঘটলো। এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটার জন্য প্রয়োজনীয় শক্তি কে জোগালো? এই ব্যাটারি অর্থাৎ তড়িৎ। এই ঘটনায় আমাদের আশেপাশে অনেক ঘটে, এই ঘটনার উপর বেস করে বড় বড় কারখানাও তৈরি করা হয়। এটুকুই বলি, তোমাদের যারা শহরে আছো তারা দেখতে পাবো রাস্তাঘাটে চলতে ফিরতে কোনো যদি ইলেকট্রোপ্লেটিং এর কারখানা থাকে, ইলেকট্রোপ্লেটিং, ভালো করে বানানটা দেখো, অশ্বই লয়কার ক টয়টা ফলো কার, ইলেকট্রোপ্লেটিং। যদি কোনো ইলেকট্রোপ্লেটিং এর কারখানা থাকে তাহলে সেখানে গিয়ে একটা জিনিস দেখতে পাবা, কি দেখতে পাবা? এখানে এই যে ইলেকট্রোপ্লেটিং এর কারখানায় তড়িৎকে কাজে লাগিয়ে লোহার তৈরি বিভিন্ন থালা বাসন, বাটি, হাতা, খুন্তি এর উপরে দস্তার বা নিকেলের আস্তরণ দেওয়া হয়। এবার নিকেলের আস্তরণ কি হয় দেখো, লোহা, দেখো আমি দুটো পেরেক দেখাচ্ছি তোমাকে, এই হচ্ছে দেখো দুটো পেরেক, দেখো এই হচ্ছে দুটো পেরেক, দেখতে পাচ্ছ? দেখো একটা পেরেক, এই পেরেকটা তো কেমন চকচক করছে, নতুন এটা, আর এটা অনেকদিন হয়ে গেছে, এটা তো কেমন কালো হয়ে গেছে, তাই না? কেমন কালো হয়ে গেছে না? দেখো অনেকদিন হয়ে গেছে, এটা কি কেমন কালো হয়ে গেছে, কিন্তু এটা কেমন আছে দেখো, চকচকে আছে, তাই তো? তাহলে এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বাজারে লোহা দেখো দুই রকমের পাওয়া যায়, প্রত্যেকের বাড়িতে গ্রিল আছে, গ্রিলে দেখো দুই রকমের লোহা হয়, কারো কারো বাড়ির গ্রিলের যে পাতগুলো হয় সেই পাতগুলো হয় কালো, আবার কারো কারো বাড়ির গ্রিলের যে পাতগুলো হয় সেই পাতগুলো হয় নীল, না কালারটা নীল লাগাতে, নীল না, চকচক করে, তাই না? যেমন ঠিক এই পেরেক দুটোর মতো, দেখো এই পেরেকটা কেমন চকচক করছে, আরেকটা পেরেক দেখালাম সেটা সম্পূর্ণ কালো। ব্যাপারটা হচ্ছে এই যে কালো কালারের লোহার পাত, এটা হচ্ছে পিওর লোহা, এর উপরে কোন রকম প্রলেপ দেওয়া নেই। কিন্তু এই যে লোহাটা যেটা চকচক করছিল, এই লোহাটা হচ্ছে কি গ্যালভানাইজড বা ইলেকট্রোপ্লেটিং এর কারখানায় তৈরি লোহা। এটার ব্যাপারটা কি? এইটার ব্যাপার হচ্ছে এই লোহার উপরে, মানে এই যে কালো লোহা, এই কালো লোহার উপরে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিকে কাজে লাগিয়ে দস্তার প্রলেপ চড়ানো হয়েছে। বুঝতে পারলাম? মানে এইটার মধ্যেও কিন্তু সেই কালো লোহাই আছে, কিন্তু কালো লোহার দস্তার প্রলেপ হয়েছে। যেমন বেগুনি ভাজা দেখেছো, বেগনি, এটাও বেগনি, এটাও বেগনি। এইটার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে নর্মালি তেলে ছেড়ে দেওয়া হয়েছিল, যে বেগনি হচ্ছে ওইটা বেগনি, আর দ্বিতীয় ক্ষেত্রে বেসন দিয়ে একটু এপিটোপিট করে নিয়ে তারপরে তেলে ঝাড়া হচ্ছে। বুঝতে পেরেছো? দুটাই বেগনি। তাহলে ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে কি, এটাও লোহা ওটাও লোহা, এটা কালো লোহা, মানে এই লোহাটার কালার কালো, কারণ কি এই লোহার উপরে কোনো রকম চকচকে পদার্থের স্তর দেওয়া নেই, কিন্তু এইটার উপরে কি চকচকে পদার্থের স্তর দেওয়া আছে। চকচকে পদার্থটার নাম কি? নিকেল। তাহলে ব্যাপারটা হয় কি, এরকম একই জিনিস হয়, বিদ্যুৎকে কাজে লাগানো হয়, তো কারেন্ট আমি জুড়ে দিলাম, এবার একটাতে আমি কালো লোহা রাখবো আর একটাতে আমি নিকেল রাখবো, চকচকে নিকেল রাখবো, নিকেলটা আমি নীল কালি দিয়ে দেখাই, চকচকে নিকেল রাখবো, ঠিক আছে? নিকেলের একটা প্লেট রেখে দিলাম। হবে কি, যেই আমি তড়িৎ বিশ্লেষণ মানে কারেন্ট যেই দেবো, তখন এখান থেকে এক একটা করে নিকেলের অণু খুলে 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 এসে এই কালো পাত্রের গায়ে আটকে যাবে, মানে এই লোহার গায়ে আটকে যাবে। এবার হলো কি, ব্যাপারটা হচ্ছে মনে করো লোহা সাধারণত বায়ুর জলীয় বাষ্প দ্বারা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে মরচিতে পরিণত হয়ে ফলে লোহা নষ্ট হয়েছে, কিন্তু নিকেল বায়ুতে ফেলে রাখা নষ্ট হয় না। তাহলে ব্যাপারটা হচ্ছে যদি আমি লোহার উপরে কোনো রকমের নিকেলকে লাগিয়ে দিতে পারি, তাহলে কি হবে, লোহা সরাসরি বায়ুর জলীয় বাষ্প সংস্পর্শে আসতে পারবে না, ফলে কি হবে, মরচে বার করবে না। ঠিক এখানেও তাই হয়,
মানে তাই হয় না, ঘটনাটা এখানে হয়। ব্যাপারটা হচ্ছে এই যে কালো লোহা এর উপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, এটাকে বলে গ্যালভানাইজেশন, এই পদ্ধতিকে কাজে লাগিয়ে নিকেলের প্রলেপ দেওয়া হয়, যাতে কি হয়, লোহাতে আর মরচে না পড়ে। আমাদের বাড়ির যে হাতা, খুন্তি, বাটি, চামচ, এর উপরেও কিন্তু নিকেলের প্রলেপ দেওয়া হয়। কোন পদ্ধতিতে? এই ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে। বুঝতে পারলাম? তাহলে আমি এটা বুঝতে পারলাম যে আস্তরণ দেওয়ার কাজটাও কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া, ও সেখানেও বিক্রিয়া ঘটাতে কাজে লাগানো হচ্ছে কাকে? তড়িৎ শক্তি। বুঝতে পারলাম? ক্লিয়ার? এই ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা বলো। ক্লাস করে মজা পেয়েছো? অনেক কিছু জানতে পেরেছো? অবশ্যই জানতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল সেট করে রাখবে, এই চ্যানেলের সকল ভিডিও, সকল নোটিফিকেশন সবার প্রথমে তোমার মোবাইলে পৌঁছায়। শেয়ার করো ভিডিওটি অন্যান্য বন্ধু বান্ধবদেরও, যাতে তারাও এই সকল বিষয়গুলোকে জেনে নিজের জ্ঞানকে বাড়াতে পারে এবং সঠিক তথ্য জানতে পারে, যাতে তোমার মতোই পরীক্ষাতে ভালো নাম্বার তুলতে পারে। তবে একটা জিনিসটা হচ্ছে তোমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে ভিডিও কোন অংশটা ভালো লেগেছে। আরো জানাতে হবে যে কোন অংশটা তুমি বুঝতে পারোনি বা ভালো বুঝতে পেরেছো, কোন অংশটা মনে হচ্ছে তুমি এত ভালো বুঝতে পেরেছো যে তুমি তোমার বন্ধুকেও পড়ে দিতে পারো। কমেন্ট করে জানাও। তোমরা যখন কমেন্ট করো না, যে কমেন্ট করে প্রত্যেকটা পড়ি এবং আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এই জন্য কমেন্ট করবা। আবার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও কমেন্টে লেখো, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে পড়বো কি করে। ব্যাপার হচ্ছে টেক্সট বইয়ের পেজ নাম্বার 92 এই অংশটা দেওয়া আছে। তাহলে এখান থেকে পেজ নাম্বার যত সম্ভব দেখে নিই 94, পেজ নাম্বার 94 পর্যন্ত এই অংশটা আছে। তাহলে 92 থেকে 94 অংশটা দেখো, আমি যা পড়ালাম ঠিক তেমন ভাবে একই সিকোয়েন্সে বইও আছে। তোমরা লাইন বাই লাইন কি করবা, রিডিং করবা, দাগাবা। দাগানোর পর তোমার মনে হবে যে না এইটা কোনো একটা কোশ্চেনের উত্তর হতে পারে, সে যেটা ওইটা যেই কোশ্চেনের উত্তর হতো সেই কোশ্চেনটা তুমি খাতায় লিখবা, নোট খাতায় লেখার পর ওই কোশ্চেনের উত্তরটা মুখস্থ করবে। মুখস্থ করার পর সময় ধরা দরকার নেই, আবার তুমি লেখো, মুখস্থ করে লেখো। তাহলে ক্লিয়ার? তাহলে এইভাবেই 92 থেকে 94 পাতা পর্যন্ত তুমি ছোট ছোট প্রশ্ন বানাও, তার উত্তর তৈরি করো। ফলে কি হবে, বইটা খুঁটিয়ে পড়া হয়ে যাবে। আর তোমাদের সিলেবাসে যা কোশ্চেন আসবে সব কিন্তু এই বই থেকেই আসবে। বুঝতে পারছো তো? তোমাদের সিলেবাসে যা কোশ্চেন আসবে সব কিন্তু পরীক্ষার সময় বই থেকে দেবে, কিন্তু খুঁটিয়ে দেবে। পরীক্ষার সময় আমরা পারি না কেন বলো তো, বইটা খুঁটিয়ে পড়ি না তাই। তাহলে বইটা খুঁটিয়ে পড়তে হবে। কিভাবে পড়তে হবে আমি কিন্তু বলে দিয়েছি, তাই না? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই ফাঁকিবাজি না, খাটতে হবে, পড়তে হবে। এখন তুমি খাটবা, তোমার কষ্ট হবে, কিন্তু রেজাল্ট যখন 25-এর মধ্যে তুমি 24, 23, 25-এ পাবা, তখন তোমার কিন্তু এই খাটনির কথা মনে থাকবে না। তখন এই রেজাল্টে ভালো নাম্বার করার একটা গর্ববোধ হবে যে না আমি ভালো রেজাল্ট করেছি। সুতরাং সেই গর্ববোধের আনন্দ পাওয়ার জন্য এখন খাটো। ক্লিয়ার? তাহলে টাটা।